তুমি বিজেপির পক্ষে কথা বললে তোমার ইলেকট্রিকের কানেকশন কেটে দেবে। এবার সিপিআইএম তার চরিত্র চেঞ্জ করেছে, ফলত আমি সেইখান থেকে ছেড়ে চলে এসেছি। এই প্রথম তৃণমূল পরিশ্রম করে একটা কাপ বিক্রি করেছে। এর আগে এরা ঝেড়ে রোজগার করতো, নীল সাদা কারোর বাপের সম্পত্তি বা বাপের রং নয়। একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইনি। জ্যোতি বসুর উপস্থিতিতে সুরাবর্দী হাজার হাজার হিন্দু মানুষকে, নারীকে কেটে কুচোয় জঙ্গিদের যাতে যুদ্ধ করে মেরে না দেওয়া হয় সেই জন্য মিছিল বার করেছে। যুদ্ধ নয়, শান্তি চাই, যেন সন্ত্রাসবাদী আমার ভাই। এরা তো রবীন্দ্রনাথকে গালাগাল দিত, এরা বড়লোকদের বুর্জোয়া কবি বলতো, নেতাজিকে তোজর কুকুর বলতো, রামকৃষ্ণ দেবকে বলতো মির্গি রুগী, মাকে ছেলের রক্ত মাখা ভাত খাইয়েছে সাঁই বাড়িতে। আমার জীবিকা এরা কেড়ে নিয়েছে। অনেকদিন পরে একদম আড্ডা, কিন্তু এই আড্ডাটা এমন একটা সময়টা মোটেও ভালো নয়। এই সবে পাকিস্তানকে আমরা জবাব দিয়েছি, কিন্তু সেই উত্তাপ রয়েছে। উত্তাপটা কলকাতা আবার বেশি করে, কারণ একদল মানুষ যুদ্ধ নয় শান্তি চাই মিছিল করছে, তারা যেন পাক প্রেমী। আবার এদিকে শিক্ষকরা তাদের ছোট ছোট সন্তানকে নিয়ে বিকাশ ভবনের সামনে বসে তাদের লাঠি চার্জ হচ্ছে, মস্তানি হচ্ছে তাদেরকে তুলে দেওয়ার জন্য। আবার এরই মধ্যে ডিএর নিয়ে যে রায় ঘোষণা হয়েছে তাতে খানিক লেজে গোবরে অবস্থা বলে মনে হচ্ছে সরকারের। এই সময় রুদ্রনীল ঘোষ কেমন আছে? এক কথায় বলতে গেলে প্রথমে পিনাকি বলছে, তাছাড়া দর্শক শ্রোতারা রয়েছেন প্রত্যেককে নমস্কার জানাই। গরম পড়ে গেছে, শুধু সূর্যের দিক থেকে আসা গরম নয়, স্বাভাবিক নিয়মে একজন প্রজা হিসেবে বলতে পারি যে বাকি প্রজারাও গরম হয়ে রয়েছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে যিনি মহারানী রয়েছেন তার পক্ষে সিপাই, পেয়াদা এবং ক্রিমিনাল যেহেতু একসঙ্গে ঘোরাঘুরি শুরু করেছে, তো তাই জনগণ তাদের এই গরম হয়ে ওঠাটা কিভাবে প্রকাশিত করবেন সেটাকে নিয়ে তারাও কিন্তু ফন্দি ফিকির আঁটছেন নিরপেক্ষভাবে, দল মত পতাকা ঝান্ডা এগুলোকে ভুলে গিয়ে। এবার ঘটনা হচ্ছে যে কোন রাজনৈতিক দল তাদের কাছে আস্থার জায়গা নিতে পারছে সেই দিকেই কিন্তু জড়ো হচ্ছেন মানুষ। তো পরিবেশ ভয়ঙ্কর রকম গরম, আর রানীর পক্ষ বা শাসক পক্ষ যারা 2 কেজি দুর্নীতির মাছ কিনেছে আর চাপা দেওয়ার জন্য 250 গ্রাম নোটে শাক কিনেছে, তারপর ভেজেছে, ফলত লেজা ঢাকতে গিয়ে মুড়ো বেরিয়ে যাচ্ছে, মুড়ো ঢাকতে গিয়ে লেজা বেরিয়ে যাচ্ছে, আর রান্নাঘরের পরিবেশ কিন্তু এমনিই গরম থাকে। না, আমি কিন্তু কেমন আছো এটা জিজ্ঞেস করেছিলাম, এটা অন্য উদ্দেশ্য ছিল। বিরক্ত আছি। না, তোমার প্রথম দল মহাশূন্যে, দ্বিতীয় দল সে দুর্নীতির মহাকাশে, এই তৃতীয় দলে গিয়ে তুমি কেমন আছো? আমি ঠিকই রয়েছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আন্দোলনের ঝাঁঝগুলো আরেকটুখানি দ্রুত বাড়লে ভালো হতো, কিন্তু আমার এই ক্ষেত্রে মনে হয়েছে যেহেতু এটা ভারতবর্ষের সব থেকে বড় দল, পৃথিবীর সব থেকে বেশি সদস্য সংখ্যা যে দলের, তাদের কোনো সিদ্ধান্তই সিপিআইএম বা তৃণমূলের মতো লোকাল কমিটি পাড়ার দলের মতো তো হয় না। তো তাই একটা সার্বিক দিক দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গবাসীরা যেমন প্রত্যেক মুহূর্তে ছটফট করছি, রোজ এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে চাই, এদের পতনও এটা চাইছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী এটা চাইলেও তাদের একটা নিয়ম নীতি মেনে চলতে হয়, ফলত কেউ একটু রেগে যাচ্ছে এই হচ্ছে না কেন, কিন্তু যেটাই হবে বা হতে চলেছে দ্রুত সেটা কড়া ভাবে হতে চলেছে। রুদ্র, সিলেট মানুষ গাড়িতে, আমাদের মতো ট্রেনে, উবারে, তাই ক্যাব ড্রাইভার, তারা যে কি বলছে এ তো কানে অব্দি পৌঁছয় না, নেতাদেরও পৌঁছে না, তোমরাও পৌঁছয় না বলি আমি জানি। তারা কিন্তু বদল চাই, কিন্তু বিজেপির ওপরে আস্থা আছে, এটা কিন্তু আমি খুব একটা শুনছি না। এটা কি মানে, এটা কি হয়ে যাবে? প্রথম হচ্ছে যে বিজেপির ওপরে আস্থা থাকলে এই শহরের মানুষ যারা রয়েছে, তুমি কি চাও যে তারা গামছা পরে বউ বাচ্চা নিয়ে, বৌদিকে নাইটি পরিয়ে হেদুয়াতে চান করতে যাচ্ছে? এরা তো জল বন্ধ করে দেয়। তুমি বিজেপির পক্ষে কথা বললে তোমার ইলেকট্রিকের কানেকশন কেটে দেবে। তো তাই বিজেপির পক্ষে এরা রয়েছে, কিন্তু বোকার মতো মুখে বলে ফেলছে না, তারা তোমার আমার মতো বোকামি করছে না। তুমি নিরপেক্ষ মানুষ, ঠিক আছে, পিনাক কি বলছে মানুষ শুনছে, কিন্তু এর এই যে কথাটা বললে যে ছোটবেলা থেকে তো আমি মাটিতেই রয়েছি, আমার অভিনেতা অভিনেত্রী বন্ধুরা যারা অন্য দলে গিয়ে এমপি বা এমএলএ হয়েছেন
তাদের সঙ্গে আমার ব্যক্তিগত পার্থক্য হলো যে আমি মাঠে ঘাটে রাজনীতি ছাত্র নেতা ছিলাম, মাঠে নামতাম, আন্দোলন করতাম। এবার আমি সিপিআইএম যে দল, সেই দলে তো তখন কংগ্রেস আর সিপিএম, অন্য কোনো তো বিকল্প নেই। এবার সিপিআইএম তার চরিত্র চেঞ্জ করেছে, তো ফলত আমি সেইখান থেকে ছেড়ে চলে এসেছি। তারা যে কংগ্রেসকে বলতো ব্রিটিশের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, তাদের সঙ্গেই করমর্দন করেছে। আমি পাল্টাইনি, পাল্টেছেন তারা। তো ফলত আমি তাদের ছেড়েছি। 2009 সালে আমি আমার পার্টি মেম্বারশিপ ড্রপ করি, কারণ মানুষের কাছে সিপিআইএম এর নেতাদের মিথ্যে আত্মবিশ্বাস, পৃথিবীতে কিউবা, রাশিয়া, ভিয়েতনাম, চীন, তাদের সম্বন্ধে যে কথা বলে তারা মানুষকে ঠকাতো, আমাদের ঠকাতো, ইন্টারনেট মিডিয়া স্ট্রং হয়ে যাওয়ার পরে আসলে তারা যে মিথ্যে কথা বলতেন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, সেটা ওপেন হয়ে যায়। এবার আমাদের মুখোমুখি হতে হয় মানুষের সঙ্গে। আর আমরা যখন আমার নেতাদের জিজ্ঞাসা করি, তারা তখন হয় সাসপেন্ড করেন, নয় বসিয়ে দেন, নয় কোণঠাসা করেন। এই অবস্থায় শুধু আমি নয়, যেমন পশ্চিমবঙ্গবাসী 34 বছর ধরে দাদু, বাবা, ছেলে যারা বিশ্বাস করতো তারা সরে আসে। আমাদের মতো প্রচুর ছাত্র এবং যুব নেতা তারাও সরে আসে, যারা সত্যিটাকে আঁকড়ে রাখতে চেয়েছিল। মিথ্যে ওই সিপিআইএম এর ভঙ্গুর বনে দিয়ে নাকে ধরে এখনো যারা 2-1 পিস রয়েছে তাদের মতো হয়নি। মানে এরা চেয়েছে যে আমার স্বামী বিয়ের সময় হাতে ফুল নিয়ে বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকতো, তারপর আমার স্বামী হাতে ছুরি বন্দুক নিয়ে ঢুকছে, তাতেও বলছি যে আমার স্বামী। এটা নাকি এথিক্স, আমি জানি না কোন এথিক্স। যে তৃণমূলের হাতে এরা পর পর কর্মীদের মৃতদেহের রক্ত দেখলো, তাদের সঙ্গে গিয়ে ইন্ডি জোট করছে। আচ্ছা, এদের পিন্ডি নিজেরাই চটকাবার পরে এরা আদর্শগতভাবে ঠিক রয়েছে, বড় বড় কথাবার্তা বলছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে তৃণমূল বেসিক্যালি বিভিন্ন দল থেকে তৈরি হওয়া লোক নিয়ে তৈরি হয়, এমনটা নয় কিন্তু। এবার তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামের আগে সততার প্রতীক সত্যিই লিখতে পারতেন। তার যথেষ্ট রকম লড়াই ছিল এই সিপিআইএম এর অপশাসন। এই গ্রামে গ্রামে যে অত্যাচার তৃণমূলের মানুষ দেখতে পাচ্ছে, কারণ মিডিয়া এসে গেছে। বাম যুগে সেটা ছিল না বলে, মিডিয়া ছিল না, রাস্তাঘাট ছিল না বলে তারা পাড়ার ঘটনা পাড়ায় চেপে রেখে দিতে পারত। শুধুমাত্র ক্রাইমটা একটুখানি শিল্পের জায়গায় তৃণমূল নিয়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সততার প্রতীক মুছে দিয়েছে, তিনি যেমন তার গরিব মানুষের হয়ে একটা গরিব বাড়ির মেয়ে হিসেবে দায়িত্ব পাল্টে ফেলে ক্রিমিনাল বান্ধব হয়ে উঠেছেন। ফলে সেখান থেকে সরে এসেছি। অসুবিধা কোথায়? প্রচন্ড রেগে আছে, মানে রুদ্র নীল কত রঙে কোনো আপত্তি নেই। না, নীল সাথে কাপের কফিটা এখনো ভাবছো না। এই প্রথম তৃণমূল পরিশ্রম করে একটা কাপ বিক্রি করেছে। এর আগে এরা ঝেড়ে রোজগার করত। আমি খবর পেয়েছি যে চাইনিজ লোকজনের সঙ্গে হাত মিলিয়ে চীনা আগ্রাসনকে মোহাম্মদ সেলিমের মাধ্যমে বন্ধুত্বের জায়গায় নিয়ে গিয়ে একটা সততার পথে কোনো এক নেতা এই চাইনিজ কাপ তৈরি করছে নীল সাদা। কারোর বাপের সম্পত্তি বা বাপের রং নয়, কিন্তু কোন একটি হার্ডওয়্যার থেকে এই রঙের একটু বিতর্কিত জায়গায় যাচ্ছ। এটা একেবারে বিতর্কিত ফুটপাত থেকে কেনা কাপ, আমি বুঝতে পারছি। এবার ফুটপাত থেকেই তো পিনাকি বলছে, ফুটপাতের ধর ফুটপাতে বিক্রি হচ্ছে, এটা বুঝতে হবে। দেখো পিনাকি বলছে প্রথম থেকেই আমি যেটা ঠিক করেছিলাম যে মনের কথা বলবো, কোনো ন্যাকামো না রেখে। আমি তো ন্যাকামোর কথা বলি না। এবার তাতে ভয় আর কি আছে? এর রাজ্যে অনেক কিছু হয়েছে, ভয়। তাহলে এর বাইরে দেখো ভয়ের কোনো কিছু নেই। তোমার কাজ কি করে? না, তোমার কাজ কেন? আমি আমার কাজ বলবার আগে তো আমি সবার আগে বলবো, এই যে তুমি পিনাকি বলছে বলে তুমি যে সত্যিকারের তথ্যগুলো পরিবেশন করো, বা তোমার মতো আর যারা ইউটিউবার রয়েছেন, যারা বেশ কিছু স্যাটেলাইট চ্যানেল, তারা ব্যস্ততার জন্য কিছু কিছু খবর বড় করে অ্যানালিসিস করে সাধারণ মানুষকে বোঝাতে ভুলে যায়। সেই জায়গাগুলো যারা ইউটিউবার রয়েছেন, যারা তৃণমূলের সিন্ডিকেটে নাম লিখিয়ে অনায়াসে মানুষ মারা রক্তে ভালো থাকতে পারতেন, বিরিয়ানি মাংস খেতে পারতেন, তারা সেটা না করে যে কাজটা করছে ঠিক তোমার মতো কাজ। প্রচুর চ্যানেল ধর্মান্তরিত হয়েছে রাজনৈতিকভাবে, মানে তারা নিরপেক্ষতার কথাবার্তা বলতে গেছে। সাধারণ মানুষ যেমন ফেসবুকে পোস্ট করতে পারেন আমি ভালো নেই, তেমনি এই চ্যানেলগুলো প্রচুর চ্যানেল বন্ধ হয়েছে। প্রচুর চ্যানেলের যারা মালিক বা যারা সঞ্চালক,
তাদের বিরুদ্ধে ইঁদুর মারা থেকে মানুষ মারার কেস দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ আমাদের পুলিশ তো ক্রিমিনাল বান্ধব, আমাদের রাজ্যে অত্যন্ত ভালো পুলিশ, যারা নবান্ন থেকে দাঁড়িয়ে পরিষ্কার বলে যে অবিকার বিরূপাক্ষ সন্দীপ ঘোষের লোক ছিল না। আমাদের আইপিএস অফিসাররা রেসপেক্টেড, যারা সংবিধানের শপথ খেয়ে অশোক স্তম্ভ কাঁধে নিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে মিথ্যে বলেন একটা বড় অংশে যে ওরা ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট ছিল, ওরা অভয় বা তিলোত্তমার মৃত্যু কিনতে যাওয়া লক্ষ লক্ষ টাকা নিয়ে সেটাকে তারা লুকোতে চায়। কালকে তুমিও এখানে নাও থাকতে পারো, আমি এখানে পরিষ্কার দেখতে পারি যে একটা তোমার ছবি, কপালে চন্দন, এটা হাসি মুখ, মালা ঝুলছে, জীবিকা তো চৌপাট, মালা দেবার লোক একটা থাকবে না, থাকবে। আমার তৃণমূলের নেতা পাড়ার নান্টুদা কালটুদা এসব আছে, ওরা মালা নিয়েই ঘরে। যে বেশি কথা বলবে মুখে ওই বালি স্টোনচি পাথর দিয়ে ঢালাই ফালাই করে ওরাই মালা দিয়ে। এখানে খালি খালি রাজনৈতিক রুদ্রকে আমি চাইনি, কিন্তু না না আমার আরে বলে তোমার যে সংস্কৃতিক মানে কি? সংস্কৃতি মানে কি শুধুমাত্র নাচ গান তবলা হারমোনিয়াম অভিনয়? সংস্কৃতি মানে তো আমাদের রুচি, আমাদের হ্যাবিট, এটা ভুলে গেলে তো হবে না। আমার বাচ্চাগুলো টিভিতে আর খবরের কাগজে খবর শুনছে, পার্থর বান্ধবী অর্পিতা তার খাটের নিচে থেকে সে খাট শুনছে, বান্ধবী শুনছে, 50 কোটি শুনছে। এটা শুনে আমার বাচ্চাগুলো বড় হচ্ছে। আমার বাচ্চাগুলো তারপর জানতে পারলো সে তৃণমূলকে ভোট দেয়, হয়তো তার বাড়ির লোক, বা বিজেপিকে দেয় বিরোধী, বা অন্যান্য রাজনৈতিক দলকে দেয়। তারা সবাই মিলে জানতে পারলো আমাদের বাচ্চাগুলোকে যারা চাকরি দিয়েছে, যারা পড়িয়েছে, তারা আদপেই শিক্ষক নয়। তারা ইতিহাস ভূগোল 5, 2, 7 যোগ করতে পারে না। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। মাস্টারমশাইকে দেখছে ছাত্র টিভিতে যে মার খাচ্ছে, আমার চাকরি নেই কেন, স্কুল বন্ধ, পাঠ করে মাথা ফেটে যাচ্ছে। সে তার মাস্টারমশাইকে দেখছে, কারা মারছে সেটাও দেখছে। যারা চাকরি চুরি করলো এই বাচ্চা বাচ্চা ছাত্রগুলো দেখছে। তুমি আমার জীবিকার কথা জিজ্ঞেস করছো। আমার যারা বন্ধু এই প্রসঙ্গ বামের যেমন বাদশাহ মৈত্র রয়েছে, দেবদূত রয়েছে, প্রয়াত মন্ত্রী, সিপিএম এর বড় নেতা শ্যামল চক্রবর্তী মেয়ে উশুশী রয়েছেন, এরা সক্রিয়ভাবে বামেদের জন্য রাস্তায় নামেন, কিন্তু মিডিয়া বলে নিরপেক্ষ শিল্পী এসেছে। আমার সেই মিডিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কি করে চুমু খাবো? তারা সারাক্ষণ মেকআপ করে থাকে, কোট টোট পরে থাকে। ঠিক আছে, এবার আমি যখন নামতে যাচ্ছি তখন আটকানো হচ্ছে, তখন সেটাকে খুব একটা দেখানো হচ্ছে না। মার খেলে কেমন লাগবে? মার তো অনেকবার খেয়েছি। কেমন লাগবে? আমি তো আপনার মারটা খাইনি এখনো পর্যন্ত, লাগলো কেমন? 2021 থেকে মার খাচ্ছি মোটামুটি, যেভাবে পশ্চিমবঙ্গের অন্যান্য লোকজন মার খাচ্ছে। তা আমি রাস্তায় নামি, লোকের সঙ্গে ঘামি, আমার অটো টোটো ট্যাক্সি ড্রাইভার বন্ধু আছে, আমি চায়ের দোকানে এখনো আড্ডা মারি। আমার যারা কাজের দিদিরা রয়েছেন, বাড়ি বাড়ি কাজ করেন, তাদের সঙ্গে আমি কথা বলি। তারা কে কোন ভাতা পান আর পান না, বলতে বলা হয় যে হ্যাঁ পেয়েছো বলো, নাহলে বাড়ি থেকে তুলে দেবো, তাদের সঙ্গেও কথা বলি। এই প্রসঙ্গটা কথা বলি, আমার বাড়িতে যিনি কাজ করেন তিনি লক্ষ্মীর ভান্ডার পান, এদিকে তার স্বামী তার উপর মদ খেয়ে এসে অত্যাচার করে। তো তার স্বামীর একটা খুব সুন্দর যুক্তি আছে, আমি মদ খাই, আবগারি থেকে রোজগার হয় রাজ্যের, সেই টাকা দিয়ে তো তুমি লক্ষ্মীর ভান্ডার পাও, কন্যাশ্রী পাও, আমার মদ খাও, তুমি বিরোধিতা করবে কেন? না, আমাদের এই রাজ্যে কিন্তু এটা আবগারিটাকে একটা কিন্তু শিল্প। না না, আমি শুধু একটাই কথা বলবো। প্রথমে তোমার সাংবাদিকতা যখন লেখা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকাতে পড়তাম। তোমাদের মতো বেশ কয়েকজন রয়েছে যাদের লেখা আমাদের খুব ইন্সপায়ার করতো। ঠিক আছে, সেখানে প্রচুর তথ্য পেয়েছি, সেগুলো মনে রাখবার চেষ্টা করি। শুধু একটাই কথা বলবো যে আমাদের রাজ্যের অত্যন্ত গর্বিত ভাবে, আমি জানি না পশ্চিমবঙ্গ বাসীরা কেন বলে না যে আমাদের মদমাতালের সরকার। এটা গর্বের সঙ্গে বলা উচিত। আমার সরকার মদ বিক্রি করে, সেটাতেই তাদের রোজগার, একমাত্র ডিস্ট্রিবিউটর। সুতরাং আমি জানি না আমাদের মাতালদের অ্যারেস্ট করা হয়, কিন্তু সরকার বন্ধ, তারাই মদ খাওয়াচ্ছে, পয়সা নিচ্ছে, তারাই বিক্রি করছে। এখন লাখ লাখ এই মদ ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা যারা সাধারণ প্রাইভেট যারা কর্মচারী, তাদের 2.5 লক্ষের জীবিকা চলে গেছে। ঠিক আছে, সরকার এখন মদ বিক্রি করে, মদ বেচি। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সম্মান যে কেন কমে গেছে, এটা ঠিক না। মানে দেখো, মদের প্রতি যারা পশুরা রসিক, তাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই। না, বক্তব্য রয়েছে বিক্রি যখন মূল বিক্রেতা সরকার হয়ে যায়, কোথাও দেখো মদ বিক্রি করছে সরকার, ঠিক আছে, খাওয়াচ্ছে সরকার, ট্যাক্স নিচ্ছে, টলাচ্ছে সরকার, আবার সে ড্রেনে পড়ে গেলে বা কাউকে মারধর করলে তাকে ধরে আবার পয়সা নিচ্ছে পুলিশ।
ঠিক আছে, আবার ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি পুলিশ যাতে আবার গিয়ে মদটা খেতে পারে, নাহলে ওদের মাইনে হবে না। কিন্তু আমার পুলিশকে এত ভালো লাগে যে সবাই ডিএর জন্য চেঁচাচ্ছে, কিন্তু পুলিশ লোকের কথায় তৃণমূলের হয়ে তোলাবাজির টাকা জিপে করে পৌঁছে দেয় বলে তারা একটা ভাগ পায় 10%, ঠিক আছে, বলে মাইনের থেকেও বেশি। কিন্তু পুলিশের বউ বাচ্চা বাবা মা পুলিশের এই টাকাটা না নিয়ে যখন কাতলা মাছের ঝোল বা চিকেনের ঝোল রান্না করে, তার বাড়িতে না কোথাও একটা অসুবিধা হয়, সে দেখতে পায় যে লাল রক্ত মানুষের মেখে খাচ্ছে, ওটা হলুদ তরকারি নয়। প্রচুর পুলিশ যারা আমাদের মারতে মারতে অ্যারেস্ট করে বিভিন্ন আন্দোলনের সময়, পুলিশ ভ্যানে তুলে নিয়ে গিয়েই হাত জড়ো করে ক্ষমা চায় পিনাক, যে ক্ষমা করবেন স্যার। এর মধ্যে কোনো মিথ্যে নেই। আর এই মিথ্যেটাকেই চাপবার চেষ্টা করে আমার সরকার। তারাও কিন্তু ভালো নেই, খুব টেনশনের মধ্যে আছে। আজ বাদে কাল নাই, পরিবেশ যাই যাই এমন একটা কন্ডিশন হয়ে রয়েছে। বললাম না, 250 গ্রাম শাক কিনে 2 কেজির মাছকে তুমি ঢাকবে কি করে? তারপর ভেজেছ, আরো ছোট হয়ে গেছে, তো সবটা বেরিয়ে যাচ্ছে। আমার জীবিকা তো নেই। আমার জীবিকাতে যারা তৃণমূলের রাজনীতি করেন অনেকে খুব ঘটা করে বলেন অভিনয় কি ছেড়ে, আমি কেন ছাড়বো? আমি অভিনেতা, আমি ওইটাই আমার জীবিকা। এখন বাংলা ছবি কে কি করছে দেখতে গেলে উইকিপিডিয়া ঘাটা ছাড়া উপায় নেই। তাই কালকে আমি একটু ঘেটে দেখলাম 2021 সালে তুমি বিজেপিতে জয়েন করলে, ওই যে জানুয়ারি মাসে মনে হয়, জানুয়ারি। এরপরে তার আগে 5টা 4টে 6টা 7টা এরকম করে প্রতি বছর সিনেমা। 21 থেকে কিন্তু 1টা 2টো 0টাও আছে এক বছর। গত 5 বছরে মানে আজ অব্দি আমি বাংলা সিনেমা করেছি 3টে 4টে, মানে হচ্ছে 12টা মাস থাকে বছরে, 5 12 60 মাস। আমি 60 মাসে কাজ করেছি মাত্র 4 মাস, এবং ওই রোজগারটাতেই আমার চালাতে হচ্ছে। এরা পেটে লাথি মেরেছে, পেট খালি করে দিলে মুখ দিয়ে নাকি আওয়াজ বেরোবে না। আমার যারা পরিচালক প্রযোজক বন্ধু বান্ধব খুব কাছের, লুকিয়ে আড্ডা হয়, দেখা হয়, কিন্তু তারা কাজে নিতে পারে না। কারণ আমার মতো যারা খুব সোচ্চারে কথা বলে, সে যে কোনো মানুষই হোক, তিনি রাজনীতি নাও করতে পারেন, তিনি সোচ্চারে সোশ্যাল মিডিয়ায় কথা বললেও তার বাড়িতে পুলিশ পৌঁছে যায়, তাকে অ্যারেস্ট হতে হয় গাঁজা বা খুন বা অন্যান্য যে কোনো ধরনের ঘটনায়। তারপর পুলিশ গিয়ে কোর্টে গিয়ে অপমানিত হয়। পুলিশের মান অপমান নেই, কারণ তাদের চাকরি করতে হবে। পুলিশ এই অন্যায়টা না করলেই তার ট্রান্সফার বউ বাচ্চা নিয়ে, আর এমন জায়গায় ট্রান্সফার করে এই সরকার যেখানে শিক্ষা দপ্তর দিয়ে স্কুলগুলোকে বলে দেয় ও বড্ড বেশি গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে কথা বলছিল, ওর বাচ্চাকে স্কুলে ভর্তি নেবেন না। ব্যাস, তো ফলো তো সেও। তুমি পুলিশের লজ্জার কথা বলছো, পুলিশের না, দেখো এই রাজ্য শেষ কবে কোনো মামলায় জিতেছে? আমি তো বলি গামলা মামলা আছে এই রাজ্যে, যে কোনো কিছুতে বলে আমরা আদালতে চলে যাবো, সুপ্রিম কোর্ট থেকে এই করে নিয়ে। লাস্ট কবে জিতেছে মনে পড়ে তো? না, কোনোদিনই জেতেনি। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে, ধরো মিথ্যেটাকে না তুমি একটা প্লাস্টিকের প্যাকেটে জড়িয়ে রাখতে পারো, কিন্তু দেখতে পাওয়া যায়, কারণ আলটিমেটলি সত্যিটা বেরিয়েই আসে। তুমি যতই টিচার, আমার বাবা মা শিক্ষক ছিলেন, আমার পরিবারের অধিকাংশ হয় শিক্ষক নয় ডাক্তার, তাই ডাক্তারদের ওপরে যখন এই আক্রমণ নেমে এলো, ডেফিনেটলি ধরো বামপন্থীর এই আন্দোলনটাকে অবলম্বন করে কবর থেকে বেরিয়ে ধুলো ফুলো ঝেড়ে উঠে তারা বাঁচবার চেষ্টা করতে গিয়ে একটা নিরপেক্ষ আন্দোলনকে তারা রাজনৈতিক আন্দোলনের চেহারা দিয়েছেন। যে ভারতবর্ষের পতাকাকে এই বামপন্থীরা অপমান করত, ইয়ে আজাদি ঝুটা হ্যায় বলতো, আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা প্রাণ দিয়েছে, তাদের জীবনে ফটোতে মালা দিত না, স্বাধীনতা দিবসে পতাকা তুলতো না, আজকে তারা যে ভারতবর্ষের পতাকাকে ঘেন্না করত, সেটাকে নিয়ে এই ডাক্তারি আন্দোলনটাকে পকেটে পুরতে 3-4 জন ডাক্তার নেতাকে নামিয়েছেন, যারা ছাত্র নেতা ছিল বাম বা অতি বামের, আর মুখে এই জুনিয়র ডাক্তার নেতারা বলেছেন আমরা নিরপেক্ষ, মিথ্যে কথা বলেছেন, ধরা পড়ে গেছেন। ফলত মানুষ সেই আন্দোলন থেকে সরে গেছে। অভয় বা তিলোত্তমার বিচার পাওয়ার ক্ষেত্রে একটা বড় জটিল পরিকল্পনা তৈরি করেছে, এবং সব থেকে বড় কথা, তারা জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তারাই তথ্য প্রমাণ লোপাট এবং পুরোটা ঘটিয়েছে সবাই জানে বলছে, তারা কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়নি। এরা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা বি টিম, যারা যাদবপুর থেকে মাধবপুর দেওয়ালে লেখে কাশ্মীর মাঙ্গে আজাদি,
হ্যাঁ, ব্যাটার ছেলে এই দেশগুলোতেই থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের জেলে পড়ে না, কারণ এরাই ভোটের আগে নো ভোট টু বিজেপি লিখে, ঠিক আছে, এই সেলিম বাবুরা দেখতে যায় না ইন্দ্রানুজদের, যারা বলে কিসের ভারতে কদিন আগে নেমেছিল পাকিস্তান নিয়ে। এক পাক মন্ত্রীর ওই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, এখানে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিম্পাথাইজার। হ্যাঁ, খুব স্বাভাবিক। দেখো, এই যে কয়েকজনই জ্যোতি টতি কয়েকজন ইউটিউবার ধরা পড়ছে, 3-4 জন গুপ্তচর ধরা পড়েছে। চর দু ধরনের হয়, একটা হচ্ছে গুপ্তচর, একটা হচ্ছে মুক্তচর। গুপ্তচর হচ্ছে এই ইউটিউবার ভদ্রমহিলার নাম বোধ হয় জ্যোতি না কি, আরো কয়েকজন ধরা পড়েছে। একজন মুসলিম মহিলাও রয়েছে, সেই নামটা লুকোবার চেষ্টা করছে বামেরা। এটা হিন্দু মুসলিমের ফ্যাক্টর নয়, একদম ফ্যাক্টর নয়। বামেরা এই জ্যোতি কাঁধে একটা হিন্দু ধর্মের পতাকা নিয়ে রয়েছে, বলছে হিন্দুত্ববাদী, দেখো কি করছে, গুলিয়ে দেবার চেষ্টা করছে বাচ্চার ছেলেরা। এরা তো গুপ্তচর। কিন্তু যে মুক্তচরেরা রয়েছে বামেদের মতো, যাদের সক্রিয় সমর্থনে পাকিস্তানের জন্ম, যাদের সক্রিয় সমর্থনে পূর্ব পাকিস্তানের জন্ম কেন হবে না বলে জ্যোতি বসুর উপস্থিতিতে সুরাবর্দী হাজার হাজার হিন্দু মানুষকে, নারীকে কেটে কুঁচোয় 1946 16 আগস্ট জ্যোতি বসু যেখানে উপস্থিত, এরা তো মুক্তচর, যারা বলতো যে ভারতবর্ষের স্বাধীনতা ঠিক করবে পাকিস্তানের স্বাধীনতা হওয়ার দিক। যারা এই কথাগুলো বলতো তারাই তো পরিষ্কার পাকিস্তানিদের, জঙ্গিদের যাতে যুদ্ধ করে মেরে না দেওয়া হয় সেই জন্য মিছিল বার করেছে, যুদ্ধ নয় শান্তি চাই, যেন সন্ত্রাসবাদী আমার ভাই। না, শান্তির জন্য যে যুদ্ধ লাগে, হ্যাঁ হ্যাঁ, এরা তো জানে। কারা প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধ শান্তির কথা বলেছেন, শান্তির পথে যাওয়ার জন্য শক্তি প্রয়োগ করতে। না, সেটা আমাদের স্বামী বিবেকানন্দও বলেছেন, ঠিক আছে। এরা তো রবীন্দ্রনাথকে গালাগাল দিত, এরা বড়লোকদের বুর্জোয়া কবি বলতো, এরা এই আমাদের কাকে কি বলেনি, নেতাজিকে তোজর কুকুর বলতো, ঠিক আছে, রামকৃষ্ণদেবকে বলতো মির্গি রুগী, ঠিক আছে। এরাই তো আনন্দ মার্গীদের জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে বিজন সেতুর উপর, এরাই তো মরিচ ঝাঁপি ঘটিয়েছে, এরাই তো ছোট আঙাড়িয়া থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে মাকে ছেলের রক্তমাখা ভাত খাইয়েছে সাঁই বাড়িতে। এরা শান্তির কথা বলছে। এরা যে মহাপুরুষ নিজেদের দলের ছবি টাঙিয়ে রেখে দেয়, স্টালিন যে কোটি কোটি মানুষ মেরেছিল, যে তোমরা কেন কমিউনিস্ট হবে না বা কমিউনিস্টদের বিরোধিতা করবে, তুমি অন্য রাজনৈতিক মত বা পথে বিশ্বাস করো বলে এদের নেতা স্টালিন, লেনিনের পরে কোটি কোটি মানুষেরা মেরেছিল। মাও সেতুং কি করেছিল? চে গুয়েভেরা কি হাতে তানপুরা নিয়ে ঘুরতো? বেটার ছেলেরা বলছে যুদ্ধ নয় শান্তি চাই, আবার বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আলোচনার পথ খুলতে হবে। জঙ্গিদের সঙ্গে আলোচনা বামেরা জানে কি করে করতে হয়। যারা দেশ ভালোবাসে, জঙ্গিদের সঙ্গে আলোচনার একটাই উপায়, শুট, শেষ, এর বাইরে আর কিছু হতে পারে না। তো যাই হোক, এইরকম একটা পরিবেশ গরম, তার মাঝখানে আমার জীবিকা এরা কেড়ে নিয়েছে। খারাপের মধ্যে আনন্দের খবর হচ্ছে এই 4-5 বছরে আমি কি রোজগার করেছি বুঝতে পারছি, বলতে কোনো লজ্জা নেই। প্রচুর মানুষ রয়েছে যাদের জীবিকা এরা নষ্ট করে দেয়, আমারও নষ্ট করেছে। আমার কষ্ট লাগে যে আমার যে বন্ধুরা যারা আমাকে তাদের বাড়িতে রাত্রিবেলা ডাকে, প্রযোজক, পরিচালক, বা আমার বাড়িতে আসে, তাদের শুটিং বন্ধ হয়ে যাবে, তাদের পেট বন্ধ হয়ে যাবে বলে তারা মাথা নামিয়ে দিচ্ছে এই টলিউডকে, যারা স্বৈরতান্ত্রিক ভাবে শেষ করে দিচ্ছে তাদের কাছে। তাদের সঙ্গে ছবি তুলতে বাধ্য হচ্ছে। নিজেদের ছবির প্রিমিয়ারে তারা আমায় নেমন্তন্ন করে না কয়েকজন, কিন্তু নেমন্তন্ন করে যাদের পায়ে মাথা না ঠেকালে এই পরিচালকদের সিনেমা হল পাবে না তারা। তো এর বিরুদ্ধে লড়াই করছি। এবার কে করছে কে করছে না, বিশ্বাস করো আমি মাথা ঘামাচ্ছি না। আমি 2টো হিন্দি কাজ করেছি, সেই টাকাটাতেই কোনো রকমে বেঁচে আছে। অজয় দেবগানের সঙ্গে ময়দান সিনেমা করেছি, প্রচুর প্রশংসিত। আমাকে একজনও কেউ কাজ দিয়েছে? এখানে দেয়নি। কে মেননের সঙ্গে একটা কাজ করলাম, প্রশংসিত হলো, কেউ কাজ দিয়েছে? দেয়নি। তারা দিতে চায়, তারা যোগাযোগ রাখে, ভয় পায় পাছে তৃণমূল যদি তাদের জলের লাইন কেটে দেয়, তৃণমূল যদি তাদের শুটিং এর পারমিশন, তো সিনেমার শুটিং, ওয়েব সিরিজের শুটিং হয় রাস্তাঘাটে, তাদের পুলিশ পারমিশন লাগে। পুলিশ পারমিশন যদি বন্ধ করে দেয়, যদি সরকারি হল নন্দন যদি না দেয়, তাদের জীবিকাতে তারা আর্ন করতে পারবেন, কিন্তু বাড়তি জীবনের স্বাচ্ছন্দ্য অনেক মানুষ পছন্দ করেন। তাদের দোষ দিচ্ছি না, সবাইকে বিরাট বড় সাহসী হতে বলছি না। যে কারণে আমার কাজ কম, যে কারণে আমার খাবার কম, তাই আমি ফেসবুকে কবিতা বলি। কি বলবো, আমি কবিতাতে তো বিজেপিকে ভোট দিন বলি না। আমি যে অবস্থা পশ্চিমবঙ্গে চলছে সেই কথা বলি। পাল্টে গেছে ওই দলগুলো
যারা মানুষের পাশে দাঁড়াবার কথা বলে এসেছে, তাই আমি তাদের সঙ্গে নেই। না না রুদ্র বলছি, দেখো যারা যারা সিনেমা জগৎ থেকে রাজনীতিতে এসেছেন, দু একজনকে বাদ দিলে, তাদের মধ্যে তুমি আছো, তারা ভোটে জেতা পর্যন্তই রাজনীতিক, তারপরে তাদের কিন্তু আর রাজনীতি, এটা বিজেপির ক্ষেত্রেও আছে, যারা এসেছেন এসে হেরে গেছেন, তারপর তাদের আর দেখা যায়নি। তুমিও তাদের মধ্যে একজন, কিন্তু তুমি একভাবে পথেই রয়েছো। এই পথে যদি থাকো আবার কাজেও থাকবে, দুটো কি একসাথে হয়? ভারতবর্ষের ইতিহাস ঘেটে দেখলে, পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখে আমি যদি ঘাঁটি, তো তাহলে কি হবে? নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন? 24 ঘন্টা রাজনীতি করা লোক, পার্টি অফিসে গিয়ে বিড়ি খাচ্ছে, মাথা পাতা চুলকে বিরাট বড় বড় কথা বলছেন না, একজন পড়াশোনা করা স্কলার ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর। এই মূর্খরা বলে বহিরাগত দল, জনসংঘ, যার উৎপত্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে হাওয়াই চটি না পরেও হেঁটে উনি চলে আসতে পারেন, এইটুকু দূরত্ব, সেইখানে জন্ম হয়েছিল। বহিরাগত দল, ফালতু কথা বললে হবে? আর সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এগুলো বলতে ভুলে যাচ্ছেন কেন আমি জানি না। এবার আমি আমার মতো করে, আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ, যে সত্যি তো কবির ভাষাটা সোনার বাংলা ছিল, অপরাধকে নিয়ম বানানো হয়েছে। শিক্ষক রক্তাক্ত হবে, ছাত্র দেখছে তার দিদিমণির চুল ধরে হিড়ির করে টানছে, তার মাস্টারের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। শুধু শিক্ষা জগৎ নয়, অভিভাবকেরা কেন চুপ করে বসে? এটা আমার রাগ। তার সন্তানকে যারা মানুষ করছে তাদের আজকে জীবন বিপন্ন, কেন চুপ করে থাকবেন অভিভাবকেরা? শিক্ষককে শুধু একটা জীবিকা না তো, দুর্ভাগ্যজনক। আর বাকি যে শিক্ষকেরা চাকরি পেয়ে স্কুলে যাচ্ছে না, আমাদের হাওড়ার, আমি যেখানে রাজনীতি করে বড় হয়েছি, তারা সুন্দরী বিদ্যালয়, তার হেড দিদিমণিকে উনি স্পষ্ট করে দারুণ দারুণ কথা বলেন, কোনো রাজনৈতিক মানুষ নন উনি। শিক্ষকদের উপরে এই বর্বরচিত রক্তপাত, পুলিশে মারছে, এলাকার নেতা অসভ্য সাচী বলে একটা অসভ্য লোক দাদাগিরি করছে, তার ক্রিমিনালরা মারছে, এটা আমরা দেখছি। আর অভিভাবকেরা চুপ, যাদের বাচ্চাদের এই মাস্টারগুলো পড়াতো। যোগ্য অযোগ্য তো মিশিয়ে দিয়েছে সরকারি পদ্ধতিতে। আমার সরকার টাকা নিয়ে ওএমআর সিট সরিয়ে দিয়েছে, বাঁচতে তো পারবে না। এরপরে আসছে প্রাইমারি, সেখানে প্যানেল বহির্ভূত চাকরি হয়েছে, মানে টাকা নিয়েছে, কে রিক্সা চালাচ্ছিল, কে ভ্যান চালাচ্ছিল, কে বিড়ি খাচ্ছিল, কে নুনসে সিনেমা দেখছিল, ডেকে ডেকে তুলে নিয়েছে, এই তুই টিচার হবি বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে 32,000-এর উপর চাকরি কদিন পরে যাবে? পাহাড়ে জিটিয়ে দুর্নীতি। যে রাজনৈতিক দল, যে সরকার শিক্ষা নিয়ে দুর্নীতি করতে পারে, সে পৃথিবীর চরম খারাপ কাজটা করে ফেলেছে এবং দাপটের সঙ্গে। এবং তারপর এরা গলা তুলে কথা বলে, মিডিয়ার সামনে এসে কথা বলে, দালাল পাঠায় বিভিন্ন মিডিয়ার সামনে। লজ্জা করে না এদের? একবারও কেউ বলেননি হাত জড়ো করে যে আমরা অন্যায় করে ফেলেছি, শুধরোবার সুযোগ দিন? না, কোনো চারিত্রিক চেঞ্জ নেই। দেখো, একবার যদি কোনো একটা ভুল হয় সেটা হতে পারে, কিন্তু বারবার যখন ভুলের রিপিটেশন হয় অর্থের বিনিময়, তখন সেটা পরিকল্পিত অপরাধ। সেইটাই চলছে, রেগে থাকবো না। আমার জীবনে বললাম, এই যখন আমরা কথা বলছি, ধরো এই কদিনের মধ্যে আমার পরপর 3টে সিনেমা রিলিজ হবে। লোকে ভাবে এ তো কত সিনেমা করছে। একবারও কেউ ভাববে কি যে 5 বছর ধরে রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা 5 বছরে মাত্র 4 মাস যে কাজ করেছিল, সেই সিনেমাগুলো বেরোচ্ছে। আমার রোজগার কিন্তু 0, ব্যাংক অ্যাকাউন্ট ভাঙিয়ে আমার চলছে, কোনো অসুবিধে নেই। আর্থিকভাবে কষ্ট পাচ্ছি, পশ্চিমবঙ্গে প্রচুর মানুষের জীবিকা চলে গেছে। ওই যে টিচারগুলো রাস্তায় রয়েছে, যাদের মধ্যে যোগ্য বেশি, আমার বাবা মা শিক্ষক ছিলেন, তাদের যখন পুলিশ চুলের মুঠি ধরেছে তখন আমার কষ্ট হচ্ছে। রুদ্রর যে রাগ, এই রাগটা হয়তো পশ্চিমবঙ্গের অনেক মানুষের, কারণ গত কয়েকটা বছর যদি আমরা দেখি, এমন একটা দিন নেই যেদিন রাস্তায় কেউ না কেউ ধর্নায় বসে আছে। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্নায় বসেই তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি জানেন যে ধর্না কত বড় একটা অস্ত্র। আজকে সেরকম করে যারা ধর্নায় বসেছেন তাদের উপরে আঘাত আনা হচ্ছে। এই অবস্থায় কারো ভালো থাকার কথা নয়। তাই আমি, রুদ্র আজকে যেভাবে রেগে গেল, ওই রাগটা কেমন যেন আমার মধ্যে চলে আসছিল। তা এই আমরা না, এই ইন্টারভিউ একটা নিয়ম আছে না, পরিচয় করানো, সেটা ভুলে গেছি। সামনে ওর সিনেমা আসছে এক দাদা, বড় পর্দায় ওকে দেখা যাবে।
ও হচ্ছে রুদ্রনীল ঘোষ, আমি পিনাকপানি ঘোষ, দুই ঘোষ, সবাই চেনে আমাকে কেউ কেউ। রুদ্র, তুমি কিন্তু এখন বিখ্যাত আরো বেশি কবিতা। এবং আজকে আমি বলেছি, আমারই অনুরোধ ছিল যে পিনাকি বলছে দর্শকদের জন্য কবিতা চাই। ও গাড়িতে আস্তে আস্তে মোবাইলে কবিতা লিখেছে, শেষ হয়েছে, তার জন্য আমাদের সাক্ষাৎকার শুরু করতে, মানে এই আড্ডা শুরু করতে বেশ কয়েক মিনিট দেরিও হয়েছে। তো আমরা এখন সেই কবিতাটা আগে শুনবো, তারপরে শেষ কথা। আমার মুখের সামনে থেকে যখন ক্যামেরা কেড়ে নেওয়া হয়, অর্থাৎ পিঠে লাথি মারা হয়, বললাম যে 5 বছরে আমার করা 4টে সিনেমার মধ্যে এতগুলো দিন পরে সিনেমাগুলো রিলিজ হচ্ছে। এটা দিয়ে কেউ যেন ভাববেন না যে আমি রোজ কাজ করছি, আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে রয়েছি। আমি আর্থিকভাবে সমস্যায় রয়েছি এটা বলবার মধ্যে আমি কোনো লজ্জা খুঁজে পাই না। আমার রাজ্যটাই তো রয়েছে, আমার যারা সরকারি কর্মচারী তারা দিয়ে নিয়ে এতদিন ধরে কথা বলছে, মানুষের জীবন জীবিকা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ন্যায় অন্যায় বিভিন্ন দল মত পথের মানুষ থাকতেই পারে। আমি যে কথাগুলো বলছিলাম, হয়তো পিনা আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, এটা হয়তো অনেকেরই কথা। হয়তো আমি বিয়ে করিনি, আমার স্ত্রী নেই, সন্তান নেই, তাই হয়তো আমার এই রাগের বহিঃপ্রকাশ ঘটাবার ব্যক্তিগত সুযোগটা হয়তো বেশি। অনেকে অনেক কথা বলতে চান, কিন্তু তার বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কেনবার কথা, তার বাচ্চার স্কুলে যাওয়ার কথা, তার স্ত্রী বা মেয়ের নিরাপদে লাশ না হয়ে বাড়ি ফিরে জ্যান্ত সুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরার কথা, সেই জন্য হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন না। তেমনি আমারও প্রচুর শিল্পী বন্ধুরাও রয়েছেন, তারা হয়তো পারেন না, আমি তাই কাউকে দোষ দিই না। ন্যায় অন্যায়, ন্যায় অন্যায় গুলোচ্ছে সব, স্কুল হবে বন্ধ। ন্যায় অন্যায় গুলোচ্ছে সব, স্কুল হবে বন্ধ। ক্রাইম শেখার পাঠশালা খোলে একালের জরাসন্ধ। মহারানী মাতে শত উল্লাসে শিক্ষা মেখেছে রক্ত। মহারানী মাতে শত উল্লাসে শিক্ষা মেখেছে রক্ত। চোর জোচ্চোর প্রশংসিত, কারণ রানীর ভক্ত। প্রজার ললাটে চিন্তার রেখা, কারণ সত্যি বললে জবাই। প্রজার ললাটে চিন্তার রেখা, সত্যি বললে জবাই। ওত পেতে আছে রানীর সিপাই, একজোট ওরা সবাই। ভয়েতে ভুলেছে নগরবাসী, কি বা তার অধিকার। আমরা ভুলেই গেছি, ভয়েতে ভুলেছে নগরবাসী, কি বা তার অধিকার। যেন বেঁচে থাকাটুকু যথেষ্ট দান, আর কি বা দরকার। এঁটো কাটা খাওয়া রানীর দালাল, হাসি মুখে বলে মিথ্যে। এঁটো কাটা খাওয়া রানীর দালাল, তারা হাসি মুখে বলে মিথ্যে। তারা শুধু চায় ঘুমোবে টাকায়, বগল বাজাবে নৃত্যে। অট্ট হাসিতে ব্যস্ত রানী, উড়ছে হাওয়ায় কেশ। জোট বাঁধে প্রজা, বাঁচতে হবেই পেট পরিবার দেশ। প্রতিদিন মরে যাওয়ার থেকে একবার মরা ভালো। প্রতিদিন মরে যাওয়ার থেকে একবার মরা ভালো। আজ একদিকে রানী আর একদিকে প্রজা, লড়াইতে সাদা কালো। এই কবিতাটার পর্দার কথা বলা যাবে না, রেগেছিল রুদ্র, রুদ্রমূর্তি ছিল, ওটা বিষাদ এনে দিয়েছে। তাই আমি চাই দর্শক সবাই আমরা একসাথে পেট পরিবার দেশ, রুদ্র যে কথা বলেছে সেই পেট পরিবার দেশের কথা ভেবে ভালো থাকি। নমস্কার।